হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 27, জুডিশিয়াল রিভিউ। অধ্যায় 27, বিচার বিভাগীয় পর্যালোচনা। দি ডক্ট্রাইন অফ জুডিশিয়াল রিভিউ originated and developed in the USA. It was propounded for the first time in the famous case of Marbury versus Madison 1803 by John Marshall, the then Chief Justice of the American Supreme Court. বিচারক পর্যালোচনা মতবাদ মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভূত এবং বিকশিত হয়েছে। আমেরিকান সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জন মার্শাল মারবেরি বনাম ম্যাডিসন 1803 এর বিখ্যাত মামলায় এটি প্রথমবারের মতো উত্থাপন করেছিলেন। In India, on the other hand, the Constitution itself confers the power of judicial review on the judiciary, both the Supreme Court as well as high courts. Further, the Supreme Court has declared the power of judicial review as a basic feature of the Constitution or an element of the basic structure of the Constitution. Hence, the power of judicial review cannot be curtailed or excluded even by a constitutional amendment. অন্যদিকে ভারতে সংবিধান নিজেই বিচার বিভাগকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা প্রদান করে। অধিকন্তু সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতাকে সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য বা সংবিধানের মৌলিক কাঠামোর একটি উপাদান হিসাবে ঘোষণা করেছে। তাই সাংবিধানিক সংশোধনীর মাধ্যমেও বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা হ্রাস বা বাদ দেওয়া যায় না। মিয়ানিং অফ জুডিশিয়াল রিভিউ। বিচার বিভাগীয় পর্যালোচনা অর্থ: জুডিশিয়াল রিভিউ ইজ দি পাওয়ার অফ দি জুডিশিয়ারি টু এক্সামিন দি কনস্টিটিউশনালিটি অফ লেজিসলেটিভ এনাক্টমেন্টস অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার্স অফ বোথ দি সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস। On examination, if they are found to be violative of the Constitution, ultra vires, they can be declared as illegal, unconstitutional and invalid, null and void by the judiciary. Consequently, they cannot be enforced by the government. বিচার বিভাগীয় পর্যালোচনা হল কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের আইন প্রণয়ন এবং নির্বাহী আদেশের সাংবিধানিকতা পরীক্ষা করার জন্য বিচার বিভাগের ক্ষমতা। পরীক্ষায় যদি তারা সংবিধান লঙ্ঘন আল্ট্রা ভাইরেস বলে প্রমাণিত হয়, তবে বিচার বিভাগ দ্বারা তাদের অবৈধ, অসাংবিধানিক এবং অবৈধ, নাল এবং অকার্যকর হিসাবে ঘোষণা করা যেতে পারে। ফলস্বরূপ সেগুলি সরকার দ্বারা প্রয়োগ করা যায় না। জাস্টিস সায়েদ শাহ মোহাম্মদ কোয়াড্রাই হ্যাজ ক্লাসিফাইড দি জুডিশিয়াল রিভিউ ইন্টু দি ফলোয়িং 3 ক্যাটাগরিজ। বিচারপতি সৈয়দ শাহ মোহাম্মদ কাদরি বিচার বিভাগীয় পর্যালোচনাকে নিম্নলিখিত 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করেছেন। 1. জুডিশিয়াল রিভিউ অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। সাংবিধানিক সংশোধনীর বিচার বিভাগীয় পর্যালোচনা। 2. Judicial review of legislation of the Parliament and state legislatures and subordinate legislations. সংসদ ও রাজ্য আইনসভা এবং অধস্তন আইন প্রণয়নের বিচার বিভাগীয় পর্যালোচনা। 3. Judicial review of administrative action of the Union and state and authorities under the state. ইউনিয়ন এবং রাজ্যের অধীন কর্তৃপক্ষের প্রশাসনিক পদক্ষেপের বিচারক পর্যালোচনা। The Supreme Court used the power of judicial review in various cases, as for example, the Golaknath case 1967, the bank nationalization case 1970, the privy purses abolition case 1971, the Kesavananda Bharati case 1973, the Minerva Mills case 1980, and so on. সুপ্রিম কোর্ট বিভিন্ন ক্ষেত্রে বিচারক পর্যালোচনা ক্ষমতা ব্যবহার করেছে, যেমন গোলকনাথ মামলা 1967, ব্যাংক জাতীয়করণ মামলা 1970, প্রিভি পার্স বিলোপ মামলা 1971, কেশবানন্দ ভারতী মামলা 1973, মিনার্ভা মিলস কেস 1980। In 2015, the Supreme Court declared both the 99th Constitutional Amendment 2014 and the National Judicial Appointments Commission (NJAC) Act 2014 as unconstitutional and null and void. 2015 সালে সুপ্রিম কোর্ট 99তম সাংবিধানিক সংশোধনী 2014 এবং জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (NJAC) আইন 2014 উভয়কেই অসাংবিধানিক এবং বাতিল এবং অকার্যকর বলে ঘোষণা করেছে। ইম্পর্টেন্স অফ জুডিশিয়াল রিভিউ। বিচার বিভাগীয় পর্যালোচনা গুরুত্ব।
জুডিশিয়াল রিভিউ ইজ নিডেড ফর দি ফলোয়িং রিজনস। নিম্নলিখিত কারণে বিচারক পর্যালোচনা প্রয়োজন। টু আপহোল্ড দি প্রিন্সিপল অফ দি সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন। সংবিধানের আধিপত্যের নীতি সমুন্নত রাখা। বি টু মেইনটেইন ফেডারেল ইকুইলাইব্রিয়াম ব্যালেন্স বিটুইন দি সেন্টার অ্যান্ড দি স্টেটস। ফেডারেল ভারসাম্য বজায় রাখা, কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ভারসাম্য। সি টু প্রোটেক্ট দি ফান্ডামেন্টাল রাইটস অফ দি সিটিজেন্স। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা। In a number of cases, the Supreme Court has pointed out the significance of the power of judicial review in our country. Some of the observations made by it in this regard are given below. বেশ কয়েকটি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের দেশে বিচারক পর্যালোচনা ক্ষমতার তাৎপর্য নির্দেশ করেছে। এই বিষয়ে এর দ্বারা করা কিছু পর্যবেক্ষণ নিম্নে দেওয়া হল। In India it is the constitution that is supreme and that a statute law to be valid must be in conformity with the constitutional requirements and it is for the judiciary to decide whether any enactment is constitutional or not. ভারতে এটি সংবিধান যা সর্বোচ্চ এবং একটি বিধিবদ্ধ আইন বৈধ হতে হবে, অবশ্যই সাংবিধানিক প্রয়োজনীয়তাগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং এটি বিচার বিভাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কোনো আইন সাংবিধানিক কিনা। Our constitution contains express provisions for judicial review of legislation as to its conformity with the constitution. This is especially true as regards the fundamental rights to which the court has been assigned the role of sentinel on the qui-vive. আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ আইনের বিচারক পর্যালোচনার জন্য স্পষ্ট বিধান রয়েছে। এটি বিশেষত মৌলিক অধিকারের ক্ষেত্রে সত্য, যেখানে আদালতকে কুই-ভিভে সেন্টিনেলের ভূমিকা অর্পণ করা হয়েছে। As long as some fundamental rights exist and are a part of the Constitution, the power of judicial review has also to be exercised with a view to see that the guarantees afforded by these rights are not contravened. যতক্ষণ কিছু মৌলিক অধিকার বিদ্যমান থাকে এবং সংবিধানের একটি অংশ থাকে, ততক্ষণ এই অধিকারগুলির দ্বারা প্রদত্ত গ্যারান্টিগুলি যাতে লঙ্ঘন না হয় তা দেখার জন্য বিচারক পর্যালোচনা ক্ষমতাও ব্যবহার করতে হবে। The Constitution is supreme lex, the permanent law of the land, and there is no branch of government above it. Every organ of government, be it the executive or the legislature of the judiciary, derives its authority from the Constitution and it has to act within the limits of its authority. No one, however highly placed and no authority however lofty, can claim that it shall be the sole judge of the extent of its power under the Constitution or whether its action is within the confines of such power laid down by the Constitution. This court is the ultimate interpreter of the Constitution and to this court is assigned the delicate task of determining what is the power conferred on each branch of government, whether it is limited, and if so, what are the limits and whether any action of that branch transgresses such limits. সংবিধান সুপ্রিম লেক্স, দেশের স্থায়ী আইন, এবং এর উপরে সরকারের কোনো শাখা নেই। সরকারের প্রতিটি অঙ্গ, তা সে নির্বাহী বিভাগ হোক বা বিচার বিভাগের আইনসভা, সংবিধান থেকে তার কর্তৃত্ব গ্রহণ করে এবং তাদের কর্তৃত্বের সীমার মধ্যে কাজ করতে হয়। সংবিধানের অধীনে তার ক্ষমতার পরিধির একক বিচারক হবেন বা সংবিধানের দ্বারা নির্ধারিত ক্ষমতার সীমার মধ্যে এটির ক্রিয়াকলাপ রয়েছে কিনা তা দাবি করতে পারে না যে কেউ উচ্চ পদে আসীন এবং কোন কর্তৃত্ব যতই উঁচু হোক না কেন। এই আদালত সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী এবং এই আদালতকে সরকারের প্রতিটি শাখার উপর অর্পিত ক্ষমতা কি তা সীমিত কিনা এবং যদি তাই হয় তাহলে সীমা কি এবং এর কোনো পদক্ষেপ কিনা তা নির্ধারণের সূক্ষ্ম কাজটি অর্পণ করা হয়েছে। শাখা এই ধরনের সীমা লঙ্ঘন করে। It is the function of the judges, their duty, to pronounce upon the validity of laws. If courts are totally deprived of that power, the fundamental rights conferred on the pupil will become a mere adornment besiege rights without remedies or as right in order. A controlled constitution will then become uncontrolled. বিচারকদের কাজ তাদের কর্তব্য, আইনের বৈধতা ঘোষণা করা। আদালত যদি সেই ক্ষমতা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়, তবে জনগণকে প্রদত্ত মৌলিক অধিকারগুলি নিছক শোভায় পরিণত হবে কারণ প্রতিকার ছাড়া অধিকারগুলি জলের রিটের মতো। একটি নিয়ন্ত্রিত সংবিধান তখন অনিয়ন্ত্রিত হয়ে যাবে।
The judges of the Supreme Court have been entrusted with the task of upholding the Constitution and to this end, have been conferred the power to interpret it. It is they who have to ensure that the balance of power envisaged by the Constitution is maintained and that the legislature and the executive do not, in the discharge of their functions, transgress constitutional limitations. সুপ্রিম কোর্টের বিচারকদের সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং এ লক্ষ্যে তাদের ব্যাখ্যা করার ক্ষমতা দেওয়া হয়েছে। তাদেরই নিশ্চিত করতে হবে যে সংবিধান দ্বারা পরিকল্পিত ক্ষমতার ভারসাম্য বজায় রয়েছে এবং আইনসভা এবং নির্বাহী বিভাগ তাদের কার্য সম্পাদনের ক্ষেত্রে সাংবিধানিক সীমাবদ্ধতা লঙ্ঘন না করে। The founding fathers very wisely, therefore, incorporated in the Constitution itself the provisions of judicial review so as to maintain the balance of federalism, to protect the fundamental rights and fundamental freedoms guaranteed to the citizens and to afford a useful weapon for availability, availment and enjoyment of equality, liberty and fundamental freedoms and to help to create a healthy nationalism. The function of judicial review is a part of the constitutional interpretation itself. It adjusts the constitution to meet new conditions and needs of the time. প্রতিষ্ঠাতা পিতারা অত্যন্ত বিজ্ঞতার সাথে, তাই, সংবিধানে বিচারক পর্যালোচনা বিধানগুলি অন্তর্ভুক্ত করেছিলেন যাতে ফেডারেলিজমের ভারসাম্য বজায় রাখা যায়, নাগরিকদের জন্য নিশ্চিত মৌলিক অধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষা করা যায় এবং প্রাপ্যতা প্রাপ্তির জন্য একটি দরকারি অস্ত্র বহন করা যায়, এবং সাম্য, স্বাধীনতা এবং মৌলিক স্বাধীনতা উপভোগ করা এবং একটি সুস্থ জাতীয়তাবাদ তৈরিতে সহায়তা করা। বিচার বিভাগীয় পর্যালোচনা কাজটি নিজেই সাংবিধানিক ব্যাখ্যার একটি অংশ। এটি নতুন শর্ত এবং সময়ের প্রয়োজন মেটাতে সংবিধানকে সামঞ্জস্য করে। Constitutional provisions for judicial review. বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য সাংবিধানিক বিধান। The phrase judicial review has never been used in the Constitution. The provisions of several articles explicitly confer the power of judicial review on the Supreme Court and the High Courts. These provisions are explained below. যদিও সংবিধানে জুডিশিয়াল রিভিউ শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি, তবে বেশ কয়েকটি ধারার বিধান সুস্পষ্টভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা প্রদান করে। এই বিধানগুলি নিচে ব্যাখ্যা করা হয়েছে। আর্টিকেল 13 declares that all laws that are inconsistent with or in derogation of the fundamental rights shall be null and void. অনুচ্ছেদ 13 ঘোষণা করে যে সমস্ত আইন যা মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননা করে সেগুলি বাতিল এবং অকার্যকর হবে। 2. Article 32 guarantees the right to move the Supreme Court for the enforcement of the fundamental rights and empowers the Supreme Court to issue directions or orders or rights for that purpose. অনুচ্ছেদ 32 মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারের নিশ্চয়তা দেয় এবং সেই উদ্দেশ্যে নির্দেশ বা আদেশ বা রিট জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেয়। 3. Article 131 provides for the original jurisdiction of the Supreme Court in center-state and inter-state disputes. অনুচ্ছেদ 131 কেন্দ্র রাজ্য এবং আন্তঃরাজ্য বিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার প্রদান করে। 4. Article 132 provides for the appellate jurisdiction of the Supreme Court in constitutional cases. অনুচ্ছেদ 132 সাংবিধানিক মামলাগুলিতে সুপ্রিম কোর্টের আপিলের এখতিয়ার প্রদান করে। 5. Article 133 provides for the appellate jurisdiction of the Supreme Court in civil cases. 133 অনুচ্ছেদে দেওয়ানি মামলায় সুপ্রিম কোর্টের আপিলের এখতিয়ার দেওয়া হয়েছে। 6. Article 134 provides for the appellate jurisdiction of the Supreme Court in criminal cases. অনুচ্ছেদ 134 ফৌজদারি মামলায় সুপ্রিম কোর্টের আপিলের এখতিয়ার প্রদান করে। 7. Article 134 deals with the certificate for appeal to the Supreme Court from the High Courts. অনুচ্ছেদ 134 হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিলের জন্য শংসাপত্রের সাথে সম্পর্কিত। Article 135 empowers the Supreme Court to exercise the jurisdiction and powers of the Federal Court under any pre-constitution law. অনুচ্ছেদ 135 সুপ্রিম কোর্টকে যে কোনো প্রাক সংবিধান আইনের অধীনে ফেডারেল আদালতের এখতিয়ার ও ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা দেয়। 9.
Article 136 authorizes the Supreme Court to grant special leave to appeal from any court or tribunal, except military tribunal and court martial. অনুচ্ছেদ 136 সুপ্রিম কোর্টকে যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল, সামরিক ট্রাইব্যুনাল এবং কোর্ট মার্শাল ছাড়া থেকে আপিল করার জন্য বিশেষ ছুটি মঞ্জুর করার ক্ষমতা দেয়। 10. Article 143 authorizes the President to seek the opinion of the Supreme Court on any question of law or fact and on any pre-constitution legal matters. অনুচ্ছেদ 143 রাষ্ট্রপতিকে আইন বা বাস্তবতার যে কোনো প্রশ্নে এবং সংবিধান পূর্ব যে কোনো আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার ক্ষমতা দেয়। 11. Article 226 empowers the High Courts to issue directions or orders or rights for the enforcement of the fundamental rights and for any other purpose. অনুচ্ছেদ 226 উচ্চ আদালতকে মৌলিক অধিকারের প্রয়োগ এবং অন্য কোনো উদ্দেশ্যে নির্দেশনা বা আদেশ বা রিট জারি করার ক্ষমতা দেয়। 12. Article 227 vests in the High Courts the power of superintendence over all courts and tribunals within their respective territorial jurisdictions, except military courts or tribunals. আর্টিকেল 227 হাইকোর্টের উপর তাদের নিজ নিজ আঞ্চলিক এখতিয়ারের, সামরিক আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত, সমস্ত আদালত এবং ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধানে ক্ষমতা ন্যস্ত করে। 13. আর্টিকেল 245 ডিলস উইথ দি টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ লস মেড বাই পার্লামেন্ট অ্যান্ড বাই দি লেজিসলেচার্স অফ স্টেটস। অনুচ্ছেদ 245 সংসদ এবং রাজ্যগুলির আইনসভা দ্বারা প্রণীত আইনগুলির আঞ্চলিক ব্যাপ্তির সাথে সম্পর্কিত। 14. Article 246 deals with the subject matter of laws made by Parliament and by the legislatures of states, i.e. Union list, state list and concurrent list. অনুচ্ছেদ 246 সংসদ এবং রাজ্যগুলির আইনসভা দ্বারা প্রণীত আইনগুলির বিষয়বস্তু নিয়ে কাজ করে, যেমন ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা। 15. Articles 251 and 254 provide that in case of a conflict between the central law and state law, the central law prevails over the state law and the state law shall be void. অনুচ্ছেদ 251 এবং 254 প্রদান করে যে কেন্দ্রীয় আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে বিরোধের ক্ষেত্রে, কেন্দ্রীয় আইন রাষ্ট্রীয় আইনের উপর প্রাধান্য পাবে এবং রাষ্ট্রীয় আইন বাতিল হবে। 16. Article 372 deals with the continuance in force of the pre-constitution laws. অনুচ্ছেদ 372 প্রাক সাংবিধানিক আইনের বহাল থাকার বিষয়ে আলোচনা করে। স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পর্যালোচনা সুযোগ। The constitutional validity of a legislative enactment or an executive order can be challenged in the Supreme Court or in the High Courts on the following three grounds. একটি আইন প্রণয়নের সাংবিধানিক বৈধতা বা একটি নির্বাহী আদেশকে নিম্নলিখিত তিনটি কারণে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে। ইট ইনফ্রিঞ্জেস দি ফান্ডামেন্টাল রাইটস পার্ট আইআইআই, এটি মৌলিক অধিকার লঙ্ঘন করে, খণ্ড 3। বি, ইট ইজ আউটসাইড দি কম্পিটেন্স অফ দি অথরিটি হুইচ হ্যাজ ফ্রমেড ইট, অ্যান্ড এটি প্রণয়নকারী কর্তৃপক্ষের যোগ্যতার বাইরে, এবং সি, ইট ইজ রিপুগন্যান্ট টু দি কনস্টিটিউশনাল প্রভিশনস, এটি সাংবিধানিক বিধানের পরিপন্থী। From the above, it is clear that the scope of judicial review in India is narrower than what exists in the USA, though the American Constitution does not explicitly mention the concept of judicial review in any of its provisions. This is because the American Constitution provides for due process of law against that of procedure established by law, which is contained in the Indian Constitution. The difference between the two is, the due process of law gives wide scope to the Supreme Court to grant protection to the rights of its citizens. It can declare laws violative of these rights void not only on substantive grounds of being unlawful, but also on procedural grounds of being unreasonable. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে ভারতে বিচারক পর্যালোচনা সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যমান তুলনায় সংকীর্ণ, যদিও আমেরিকান সংবিধান তার কোনো বিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণাটি স্পষ্টভাবে উল্লেখ করে না। এর কারণ হল, আমেরিকান সংবিধান ভারতীয় সংবিধানে থাকা আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতির বিপরীতে আইনের যথাযথ প্রক্রিয়া প্রদান করে। উভয়ের মধ্যে পার্থক্য হল, আইনের যথাযথ প্রক্রিয়া সুপ্রিম কোর্টকে তার নাগরিকদের অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য বিস্তৃত সুযোগ দেয়।
এটি এই অধিকারগুলির লঙ্ঘনকারী আইনগুলিকে কেবল বেআইনি হওয়ার মূল কারণ নয়, অযৌক্তিক হওয়ার পদ্ধতিগত ভিত্তিতেও বাতিল ঘোষণা করতে পারে। Our Supreme Court, while determining the constitutionality of a law, however examines only the substantive question i.e., whether the law is within the powers of the authority concerned or not. It is not expected to go into the question of its reasonableness, suitability or policy implications. আমাদের সুপ্রিম কোর্ট একটি আইনের সাংবিধানিকতা নির্ধারণ করার সময় তবে শুধুমাত্র মূল প্রশ্নটি পরীক্ষা করে, যেমন আইনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষমতার মধ্যে আছে কিনা, এটার যুক্তিসঙ্গততা, উপযুক্ততা বা নীতিগত প্রভাবের প্রশ্নে যাওয়া আশা করা যায় না। The exercise of wide power of judicial review by the American Supreme Court in the name of due process of law clause has made the critics to describe it as a third chamber of the legislature, a super legislature, the arbiter of social policy and so on. This American principle of judicial supremacy is also recognized in our constitutional system, but to a limited extent. আইনের যথাযথ প্রক্রিয়া ধারার নামে আমেরিকান সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ব্যাপক ক্ষমতা প্রয়োগ সমালোচকদের এটিকে আইনসভার একটি তৃতীয় চেম্বার, একটি সুপার আইনসভা, সামাজিক সালিসকারী হিসাবে বর্ণনা করতে বাধ্য করেছে। নীতি এবং তাই বিচার বিভাগীয় আধিপত্যের এই আমেরিকান নীতিটি আমাদের সাংবিধানিক ব্যবস্থায়ও স্বীকৃত, তবে সীমিত পরিমাণে। Nor do we fully follow the British principle of parliamentary supremacy. There are many limitations on the sovereignty of Parliament in our country, like the written character of the Constitution, the federalism with division of powers, the fundamental rights and the judicial review. In effect, what exists in India is a synthesis of both, that is, the American principle of judicial supremacy and the British principle of parliamentary supremacy. আমরা পার্লামেন্টারি আধিপত্যের ব্রিটিশ নীতিও পুরোপুরি অনুসরণ করি না। আমাদের দেশে সংসদের সার্বভৌমত্বের অনেক সীমাবদ্ধতা রয়েছে, যেমন সংবিধানের লিখিত চরিত্র, ক্ষমতার বিভাজন সহ ফেডারেলিজম, মৌলিক অধিকার এবং বিচার বিভাগীয় পর্যালোচনা। কার্যত ভারতে যা বিদ্যমান তা উভয়ের সংশ্লেষণ, অর্থাৎ বিচারক আধিপত্যের আমেরিকান নীতি এবং সংসদীয় আধিপত্যের ব্রিটিশ নীতি। জুডিশিয়াল রিভিউ অফ দি নিংথ স্ক্যাডুল, নবম তফসিলের বিচার বিভাগীয় পর্যালোচনা। Article 31B saves the acts and regulations included in the ninth schedule from being challenged and invalidated on the ground of contravention of any of the fundamental rights. Article 31B along with the ninth schedule was added by the ACT Constitutional Amendment Act of 1951. অনুচ্ছেদ 31B নবম তফসিলে অন্তর্ভুক্ত আইন এবং প্রবিধানগুলিকে যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘনের ভিত্তিতে চ্যালেঞ্জ এবং অবৈধ হওয়া থেকে রক্ষা করে। 1951 সালের প্রথম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা নবম তফসিলের সাথে 31B ধারা যুক্ত করা হয়েছিল। Originally, in 1951, the ninth schedule contained only 13 acts and regulations, but at present, in 2016, their number is 282.11 of these. The acts and regulations of the state legislature deal with land reforms and abolition of the zamindari system, and that of the parliament deal with other matters. মূলত 1951 সালে নবম তফসিলে শুধুমাত্র 13টি আইন এবং প্রবিধান ছিল, কিন্তু বর্তমানে 2016 সালে তাদের সংখ্যা 282.11 এর মধ্যে রাষ্ট্রীয় আইনসভার আইন ও প্রবিধানগুলি ভূমি সংস্কার এবং জমিদারি প্রথার বিলুপ্তির সাথে সম্পর্কিত। সংসদ অন্যান্য বিষয় নিয়ে কাজ করে। However, in a significant judgment delivered in IR. Kolho case 2007, the Supreme Court ruled that there could not be any blanket immunity from judicial review of laws included in the ninth schedule. The court held that judicial review is a basic feature of the Constitution and it could not be taken away by putting a law under the ninth schedule. It said that the laws placed under the ninth schedule after April 24, 1973 are open to challenge in court if they violated fundamental rights guaranteed under the Articles 14, 15, 19 and 21 or the basic structure of the Constitution. It was on April 24, 1973 that the Supreme Court first propounded the doctrine of basic structure or basic features
of the Constitution in its landmark verdict in the Kesavananda Bharati case. যাই হোক, দেওয়া একটি গুরুত্বপূর্ণ রায় কোয়েলহো মামলা 2007 সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নবম তফসিলে অন্তর্ভুক্ত আইনগুলির বিচারক পর্যালোচনা থেকে কোনো কম্বল অনাক্রম্যতা থাকতে পারে না। আদালত বলেছে যে বিচার বিভাগীয় পর্যালোচনা সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য এবং এটিকে নবম তফসিলের অধীনে রেখে আইনটি কেড়ে নেওয়া যাবে না। এতে বলা হয়েছে যে 24শে এপ্রিল 1973 সালের পরে নবম তফসিলের অধীনে স্থাপিত আইনগুলি 14, 15, 19 এবং 21 অনুচ্ছেদ বা সংবিধানের মৌলিক কাঠামোর অধীনে গ্যারান্টিযুক্ত মৌলিক অধিকারগুলি লঙ্ঘন করলে আদালতে চ্যালেঞ্জ করার জন্য উন্মুক্ত। এটি ছিল 24শে এপ্রিল 1973 সালে সুপ্রিম কোর্ট প্রথম কেশবানন্দ ভারতী মামলায় তার যুগান্তকারী রায় সংবিধানের মৌলিক কাঠামো বা মৌলিক বৈশিষ্ট্য এর মতবাদকে উত্থাপন করেছিল। While delivering the above judgment, the Supreme Court made the following conclusions. উপরোক্ত রায় প্রদানের সময় সুপ্রিম কোর্ট নিম্নলিখিত সিদ্ধান্তে পৌঁছেছে। A law that abrogates or abridges rights guaranteed by Part II of the Constitution may violate the basic structure doctrine, or it may not. If former is the consequence of law, whether by an amendment of any article of Part II or by an insertion in the ninth schedule, such law will have to be invalidated in the exercise of judicial review power of the court. The constitutional validity of the ninth schedule laws on the touchstone of basic structure doctrine can be adjudged by applying the direct impact and effect test, i.e., rights test, which means the form of an amendment is not the relevant factor, but the consequence thereof would be the determinative factor. একটি আইন যা সংবিধানের তৃতীয় অংশ দ্বারা নিশ্চিত করা অধিকার বাতিল বা সংক্ষিপ্ত করে তা মৌলিক কাঠামো মতবাদ লঙ্ঘন করতে পারে বা তা নাও হতে পারে। যদি প্রাক্তনটি আইনের পরিণতি হয়, পার্ট II এর যে কোনো ধারার সংশোধনের মাধ্যমে বা নবম তফসিলে সন্নিবেশের মাধ্যমে, আদালতের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এই জাতীয় আইনটি অবৈধ হতে হবে। মৌলিক কাঠামো মতবাদের টাচস্টোনের উপর নবম তফসিল আইনের সাংবিধানিক বৈধতা সরাসরি প্রভাব এবং প্রভাব পরীক্ষা প্রয়োগ করে বিচার করা যেতে পারে, অর্থাৎ অধিকার পরীক্ষা, যার অর্থ একটি সংশোধনীর ফর্ম প্রাসঙ্গিক ফ্যাক্টর নয়, তবে এর পরিণতি হবে নির্ধারক ফ্যাক্টর হতে। 2. The majority judgment in the Kesavanand Bharati case read with Indira Gandhi case requires the validity of each new constitutional amendment to be judged on its own merits. The actual effect and the impact of the law on the rights guaranteed under Part II has to be taken into account for determining whether or not it destroys basic structure. The impact test would determine the validity of the challenge. ইন্দিরা গান্ধী মামলার সাথে পড়া কেশবানন্দ ভারতী মামলার সংখ্যাগরিষ্ঠ রায়ের জন্য প্রতিটি নতুন সংবিধান সংশোধনীর বৈধতার নিজস্ব যোগ্যতার ভিত্তিতে বিচার করা প্রয়োজন। পার্ট II এর অধীনে নিশ্চিত করা অধিকারের উপর আইনের প্রকৃত প্রভাব এবং প্রভাব এটি মৌলিক কাঠামোকে ধ্বংস করে কিনা তা নির্ধারণের জন্য বিবেচনা করতে হবে। প্রভাব পরীক্ষা চ্যালেঞ্জের বৈধতা নির্ধারণ করবে। 3. All amendments to the Constitution made on or after 24শে এপ্রিল 1973 by which the ninth schedule is amended by inclusion of various laws therein shall have to be tested on the touchstone of the basic or essential features of the Constitution as reflected in Article 21 read with Articles 14 and 19 and the principles underlying them. To put it differently, even though an act is put in the ninth schedule by a constitutional amendment, its provisions would be open to attack on the ground that they destroy or damage the basic structure if the fundamental right or rights taken away or abrogated pertains or pertain to the basic structure. 24শে এপ্রিল 1973 তারিখে বা তার পরে প্রণীত সংবিধানের সমস্ত সংশোধনী যার দ্বারা নবম তফসিল সংশোধন করা হয়েছে তাতে বিভিন্ন আইন অন্তর্ভুক্ত করে সংবিধানের 21 অনুচ্ছেদে প্রতিফলিত সংবিধানের মৌলিক বা অপরিহার্য বৈশিষ্ট্যগুলির স্পর্শকাতর উপর পরীক্ষা করতে হবে। অনুচ্ছেদ 14 এবং 19 এবং তাদের অন্তর্নিহিত নীতিগুলি সহ পড়ুন। এটিকে ভিন্নভাবে বলতে গেলে, যদিও একটি আইন একটি সংবিধান সংশোধনীর মাধ্যমে নবম তফসিলে রাখা হয়েছে,
তবে এর বিধানগুলি এই ভিত্তিতে আক্রমণ করার জন্য উন্মুক্ত থাকবে যে তারা মৌলিক অধিকার বা অধিকার কেড়ে নেওয়া বা বাতিল করা হলে মৌলিক কাঠামোকে ধ্বংস বা ক্ষতি করে মৌলিক কাঠামোর সাথে সম্পর্কিত। 4. Justification for conferring protection, not blanket protection, on the laws included in the ninth schedule by constitutional amendments shall be a matter of constitutional adjudication by examining the nature and extent of infraction of a fundamental right by a statute, sought to be constitutionally protected, and on the touchstone of the basic structure doctrine as reflected in Article 21 read with Articles 14 and 19 by application of the rights test and the essence of the right test taking the synoptic view of the articles in Part II as held in the Indira Gandhi case. Applying the above test to the ninth schedule laws, if the infraction affects the basic structure, then such a law or laws will not get the protection of the ninth schedule. When the triangle of Article 21 read with Article 14 and Article 19 is sought to be eliminated, not only the essence of the right test but also the rights test has to apply. There is also a difference between the rights test and the essence of the right test. Both form part of application of the basic structure doctrine. When in a controlled constitution conferring limited power of amendment, an entire chapter is made inapplicable, the essence of the right test as applied in Nagaraj case will have no applicability. In such a situation, to judge the validity of the law, it is the rights test which is more appropriate. সাংবিধানিক সংশোধনী দ্বারা নবম তফসিলে অন্তর্ভুক্ত আইনগুলিতে সুরক্ষা প্রদানের ন্যায্যতা কম্বল সুরক্ষা নয়, সাংবিধানিকভাবে সুরক্ষিত হতে চাওয়া একটি সংবিধি দ্বারা একটি মৌলিক অধিকারের লঙ্ঘনের প্রকৃতি এবং মাত্রা পরীক্ষা করে সাংবিধানিক বিচারের বিষয় হবে, এবং অনুচ্ছেদ 21 প্রতিফলিত মৌলিক কাঠামো মতবাদের টাচস্টোনের উপর অধিকার পরীক্ষা এবং অধিকারের সারাংশ পরীক্ষার প্রয়োগের মাধ্যমে অনুচ্ছেদ 14 এবং 19 সাথে পঠিত অনুচ্ছেদ 3 অংশের নিবন্ধগুলির সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ইন্দিরা গান্ধী কেস। উপরোক্ত পরীক্ষাটি নবম তফসিল আইনে প্রয়োগ করে, যদি লঙ্ঘন মৌলিক কাঠামোকে প্রভাবিত করে, তাহলে এই ধরনের আইন বা আইন নবম তফসিলের সুরক্ষা পাবে না। অনুচ্ছেদ 21 এর ত্রিভুজটি যখন অনুচ্ছেদ 14 এবং অনুচ্ছেদ 19 সাথে পড়া হয় তখন কেবল অধিকারের সারাংশ পরীক্ষাই নয়, অধিকার পরীক্ষা ও প্রয়োগ করতে হবে। এছাড়াও অধিকার পরীক্ষা এবং অধিকারের সারাংশ পরীক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। উভয়ই মৌলিক কাঠামো মতবাদের প্রয়োগের অংশ। যখন একটি নিয়ন্ত্রিত সংবিধানে সংশোধনের সীমিত ক্ষমতা প্রদান করে একটি সম্পূর্ণ অধ্যায় প্রযোজ্য করা হয়, তখন নাগরাজ ক্ষেত্রে প্রয়োগ করা অধিকারের সারাংশ পরীক্ষার কোন প্রযোজ্যতা থাকবে না। এমতাবস্থায় আইনের বৈধতা বিচারের জন্য অধিকার পরীক্ষা বেশি উপযুক্ত। 5. If the validity of any ninth schedule law has already been upheld by this court, it would not be open to challenge such law again on the principles declared by this judgment. যদি কোন নবম তফসিল আইনের বৈধতা ইতিমধ্যে এই আদালত দ্বারা বহাল থাকে, তাহলে এই রায় দ্বারা ঘোষিত নীতিগুলির উপর এই ধরনের আইনকে আবার চ্যালেঞ্জ করার জন্য উন্মুক্ত হবে না। However, if a law held to be violative of any rights in Part II is subsequently incorporated in the ninth schedule after 24 April 1973, such a violation, infraction shall be open to challenge on the ground that it destroys or damages the basic structure as indicated in Article 21 read with Articles 14 and 19 and the principles underlying them. যাই হোক, যদি 24 এপ্রিল 1973 সালের পর পার্ট II এর কোনো অধিকার লঙ্ঘনকারী কোনো আইন পরবর্তীতে নবম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এই ধরনের লঙ্ঘনকে চ্যালেঞ্জ করার জন্য উন্মুক্ত হবে যে এটি মৌলিক কাঠামোকে ধ্বংস বা ক্ষতি করে। অনুচ্ছেদ 21 নির্দেশিত অনুচ্ছেদ 14 এবং 19 এবং তাদের অন্তর্নিহিত নীতিগুলির সাথে পঠিত। 6. Action taken and transactions finalized as a result of the impugned act shall not be open to challenge. অভিযুক্ত আইনের ফলে গৃহীত পদক্ষেপ এবং চূড়ান্ত লেনদেন চ্যালেঞ্জের জন্য উন্মুক্ত হবে না। The number of acts and regulations included in the ninth schedule before and after April 24, 1973 are mentioned below in table 27.1.
24 এপ্রিল 1973 সালের আগে এবং পরে নবম তফসিলে অন্তর্ভুক্ত আইন ও প্রবিধানের সংখ্যা নিচে সারণী 27-1 উল্লেখ করা হয়েছে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।